হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যেখানে আমরা জানবো সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি পড়াচ্ছিলাম খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, সেইগুলোতে আমি অলমোস্ট যেগুলো অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে যেগুলো কালচার আছে, মানে যে পশুপালন পদ্ধতি সম্পর্কে যেগুলো আছে, মাছ চাষ, পোলট্রি চাষ, মৌমাছি, গরু, এইগুলো মোটামুটি যেগুলো যেগুলো বলেছি তোমরা সেগুলো অবশ্যই পড়ে নেবে। এবং যেটা করবে তার সাথে সেটা হচ্ছে একটাই পৃষ্ঠা নেবে, নিয়ে সেই পৃষ্ঠাতে প্রথমে মৌমাছির যে ভারতীয় প্রজাতি তার বিজ্ঞানসম্মত নাম, যেমন এপিস ইন্ডিকা, এপিস ফ্লোরি, যে চারটে টাইপের পাওয়া যায়, এপিস ম্যালিফেরা আর এপিস ডরসাটা। তারপরে সেখানে পোলট্রি আসবে, ওই পেজেই ওর নিচে পোলট্রির ব্রিড বলে এশিয়ান ব্রিড, আমেরিকান ব্রিড, ইংলিশ ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড, এরকম করে করে তার এক্সাম্পলগুলো লিখবে। ওই পেজে ওর নিচে হাঁসের ব্রিড সেরকমভাবে আসবে। তারপরে গরুর ব্রিড আসবে, গরুর ব্রিড বলতে যেগুলো খরা ব্রিড বা ড্রাউট ব্রিড, কমন ব্রিড যেগুলো ছিল। এবং তারপরে মাছের কম্পোজিট মিক্স কালচার বলে যেটা আছে সেইটা ছকটা, এবং তাতে দেশি ও বিদেশি মাছের যেগুলো ব্যবহার করা হয় তার অনুপাত, প্লাস ওই মাছগুলোর পাশে ব্র্যাকেটে অবশ্যই ও সায়েন্টিফিক নাম লিখে রাখতে হবে, যেরকম হাইপোথ্যালমিড মলিট্রিক্স কার গ্রাস কাপের, টিনোফ্যারিঙ্গোডন ইডেলা কার মৃগেল মাছের। তো এরকম করে করে সায়েন্টিফিক নামগুলো যেন অবশ্যই থাকে। তো একটা পেজের মধ্যে যেন এই সমস্ত কিছু যেগুলো যেগুলো মুখস্থ করতে হবে এইগুলো যেন রেডি থাকে। এইগুলো করে নিতে পারলেই বাকি জিনিসটা খুব সহজ হয়ে যাবে। বাকি জিনিসটা জাস্ট একবার করে পড়ে রাখলেই পরীক্ষার হলে এমনিই লেখা যাবে বানিয়ে। কিন্তু যেগুলো মুখস্থ করা সেগুলো একটা পেজে লিখে নিয়ে প্রত্যেক দিন সকালে 5 মিনিট করে সময় দিয়ে এগুলোকে দেখতে হবে। এইভাবে এগুলো মুখস্থ হবে অ্যাকচুয়ালি। এই চ্যাপ্টারই প্রথম দিকে আমি যে জিনিসগুলো এখনও পর্যন্ত বলিনি সেইগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করে দেবো। তোমরা পড়ে নিলে মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা এই ইউনিটের একটা ভাইটাল পোর্শন। বাকি যে দুটো চ্যাপ্টার আছে সেটা খুবই ছোট চ্যাপ্টার। তো খাদ্য উৎপাদনের উন্নতি সাধন চ্যাপ্টার যেগুলো সম্পর্কে আমি এখনো বলিনি তার মধ্যে আসবে হচ্ছে একটা জিনিস, তার নাম হচ্ছে সিলেকশন। সিলেকশন, যার বাংলা হচ্ছে নির্বাচন। এই জিনিসটা কোথায় কাজে লাগে? অ্যাকচুয়ালি যখন সায়েন্টিস্টরা বাজারে কোনো বীজ বের করে, অনেক পুরনো একটা পদ্ধতি হচ্ছে এই সিলেকশন করে বাজারে বেস্ট বীজটা নিয়ে আসা, যাতে চাষিরা চাষ করে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হয়। তো এর উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সিলেকশন করতে হবে, মানে যে কোনো বীজকে বাজারে ছাড়লেই যে চাষিরা তার থেকে লাভ পেয়ে যাবে এরকম নয়। কোন কোন বীজগুলোকে সিলেক্ট করে বাজারে আনলে তবেই চাষিরা লাভবান হবে সেইগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় রিসার্চ হয়। এখন তো হাইব্রিডাইজেশন পদ্ধতি চলে এসছে, সংকরায়ন চলে এসছে, যে একটার সাথে আর একটা মিক্স করে দিয়ে বাজারে আনা হচ্ছে, যাতে ধরো এখানকার একটা ফসল যেটা খুবই ফসল দেয় কিন্তু খুবই রোগে আক্রান্ত হয়, কোনো একটা পেস্ট দ্বারা আক্রান্ত হয়, কিন্তু অন্য একটা জায়গার ফসল দেখা যাচ্ছে সেই একই ফসল, ধরো গমের কোনো ফসল ধরলাম আমি, এখানে গমটা খুবই উৎপাদন হচ্ছে কিন্তু খুব সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে কারণ পতঙ্গ দ্বারা আক্রান্ত হচ্ছে। অন্য একটা জায়গায় ফসল দেখছি উত্তরপ্রদেশে, সেখানে সেম গম গাছ কিন্তু সেখানে ফলনটা কম হচ্ছে ওই ভ্যারাইটিতে, কিন্তু রোগে আক্রান্তটা হচ্ছে না। এবার এই দুটোর মধ্যে জিন মিক্স করে দিয়ে একটা সংকর আনা হলো, যেটাতে দেখা যাচ্ছে দুটোর উপকারিতাই পাচ্ছি আমি, ফলনও বেশি দিচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে না, সেটা আমাদের কাছে বেনিফিট হবে। কিন্তু এটা তো হাইব্রিডাইজেশন পদ্ধতি আসার পরে হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত যে পদ্ধতি অ্যাকচুয়ালি ফলো করতো সেখানে নির্বাচন করা হতো। একটা জমিতে চাষ করা হয়েছে, সেখান থেকে এবারে সিলেক্ট করা হবে যে এই গাছটাতে খুব ভালো ধান হয়েছে, ফলে এই গাছের ধানগুলোকে আমি কালেক্ট করে পরবর্তী জেনারেশনে আমি চাষ করব, নেক্সট জেনারেশন মানে ওর পরের ধান চাষ করার সময় ওই ধানগুলোই খালি আমি ইউজ করবো, বাকিগুলো আমি সব ছেড়ে দেবো। তো এই জিনিসকে বলা হয় নির্বাচন, অ্যাকচুয়ালি সিলেকশন। যে কোনো উন্নত মানের ফিনোটাইপকে অ্যাকচুয়ালি এখানে সিলেক্ট করা হয়, মানে বাইরে থেকে চোখে দেখে তার জিন কী আছে সেখানে অ্যানালাইসিস করা হয় না, বাইরে থেকে চোখে দেখে ফিনোটাইপটা কী আছে এবং সব কিছু
সহ্য করে বেস্ট ফলন দিচ্ছে এরকম লাইনগুলো সিলেকশন করা হয়। তো সেইটাকে দুটো টাইপে ভাগ করা হয়, একটা হচ্ছে মাস সিলেকশন, আর একটা হচ্ছে পিওর লাইন সিলেকশন। মাস সিলেকশন কথার অর্থ হচ্ছে দলবদ্ধ নির্বাচন, বাংলা হচ্ছে দলবদ্ধ নির্বাচন। পিওর লাইন সিলেকশনের কথা অর্থ হচ্ছে বিশুদ্ধ ধারায় বংশ নির্বাচন। কি করতে হবে এখান থেকে, জাস্ট জিনিসটাকে জেনে রাখতে হবে, আর কিছু জানতে হবে না। মাস সিলেকশন মানে হচ্ছে দলবদ্ধ নির্বাচন। এখানে ধানের প্রচুর ভ্যারাইটি হয়, তো এখানে কোন ধান কি ধান এসব দেখা হয় না। মানে ধান গাছ ঠিক আছে, কিন্তু এর যে ভ্যারাইটিগুলো আছে একাধিক, সেইগুলো যেরকম ধানের ভ্যারাইটি হচ্ছে CO4 আছে, MU3, এরকম করে করে চাষিরা যারা বীজ চাষ করে বা ধানের বীজ কিনে তারা অ্যাকচুয়ালি কোনটার ফলন বেশি হয় কোনটা কম হয় এগুলো সম্পর্কে আইডিয়া আছে। এরকম একাধিক টাইপের ধান চাষ করা হয় যেগুলোর নাম দেওয়া রয়েছে। বা যদি আমি গম গাছের ক্ষেত্রে ধরি, সেখানে কল্যাণ সোনা আছে, MP6 আছে, K13 আছে, এরকম একাধিক ধরনের কি আছে না গমের টাইপ পাওয়া যায়। কোনটা কি টাইপ সেটা দেখা হয় না। এখানে সব গম গাছগুলো চাষ করার মধ্যে থেকে বেস্ট গাছগুলোকে সিলেক্ট করা হলো। যেখানে দেখছি প্রচুর ধান গম হয়েছে, গম গাছের ক্ষেত্রেই বলে উদাহরণ দিই, যেখানে দেখছি প্রচুর গম হয়েছে এরকম গাছগুলোকে আমি সেপারেট করলাম, করে ওই গমগুলোকে আমি জাস্ট ওই গাছ থেকে ওই গমগুলোকেই নিলাম, বাকিগুলো আমি সব বেচে দিলাম। নিয়ে কি করছি, এরকম করে বেস্ট গাছগুলো থেকে গম কালেক্ট করে আবার আমি নতুন একটা জমিতে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তাতে যে গম গাছগুলো হচ্ছে এবং সেই গম গাছে যে সব থেকে ভালো গম হচ্ছে সেই গাছটা এবারে নেওয়া হবে, নিয়ে তার গম নিয়ে আমি আবার একটা নতুন জমিতে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সেখানে গাছগুলো থেকে যত মানে অনেক গম ছড়ালে অনেক গাছ হবে, তার মধ্যে থেকে আর বেস্ট গাছ খুঁজে বের করছি, করে সেই গম নিয়ে আবার আমি মাঠে ছড়িয়ে দিচ্ছি। এরকম করে 7-8 বার করানোর পরে গিয়ে আলটিমেটলি বেস্টের বেস্ট পাবো। যে গাছগুলোতে স্বভাবতই প্রচুর পরিমাণে গম হচ্ছে এবং রোগে আক্রান্ত হচ্ছে না, সেখানে কিন্তু কোন ভ্যারাইটি কি দেখা হয় না। সেখানে ধরো 2-3টে ভ্যারাইটির গমও থাকতে পারে, কিন্তু আমি আলটিমেটলি কি হচ্ছে একটা মাস সিলেক্ট করলাম যেগুলো কিনা আমি জমিতে ছড়ালে বেস্ট গম পাবো। এরকম করে 7-8 বার করে আমি কি করেছি, বেস্ট ধান গাছটা খুঁজে বের করেছি বা বেস্ট গম গাছটা খুঁজে বের করেছি, যার গমগুলোকে নিয়ে আমি এবারে ক্লোন করে প্রচুর পরিমাণে গমের বীজ তৈরি করলাম। এরকমভাবে দলবদ্ধ নির্বাচন করা হয়, যেখানে কোনো পার্টিকুলার ভ্যারাইটি দেখা হয় না। বিশুদ্ধ বংশধারা নির্বাচন হচ্ছে, এখানে বিশুদ্ধ বংশধারা নির্বাচনের প্রবক্তা অ্যাকচুয়ালি ছিল WL জনসন। 1903 সালে দিয়েছিল WL জোহানসন পিওর লাইন প্রবক্তা দিয়েছে। বইতে পেয়ে যাবে এগুলো, প্রথম দিক থেকে দেখে আসলে তোমরা। সেখানে বলছে কোনো পার্টিকুলার একটা ভ্যারাইটির বেস্ট গাছ বের করতে হবে। কীভাবে? ঠিক যে পদ্ধতিতে আগে মাস সিলেকশন করা হয়েছে, সিলেকশন পদ্ধতিটাই এরকম। জমিতে প্রথমে গম চাষ করা হলো, আমি বললাম শুধুমাত্র কল্যাণ সোনাই আমি চাষ করেছি, ওর মধ্যে বেস্ট, ওখানে অন্য কোনো গম চাষ করিনি আমি। বেস্ট গাছটা আমি খুঁজে বের করলাম যাতে সব থেকে বেশি গম হয়েছে, সেই গমগুলোকে কালেক্ট করে আমি আবার একটা নতুন জমিতে ছড়িয়ে দিলাম। দিয়ে যে গাছগুলো হলো তার মধ্যে থেকে বেস্ট গম গাছ খুঁজে বের করলাম, দিয়ে এটা দ্বিতীয় পর্যায়ে হলো। এরকম করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টমতে গিয়ে আলটিমেটলি বাছাইটা করা হয়। যে অষ্টম পর্যায়ে গিয়ে যে বেস্ট গাছটা আমি পেলাম এবং সেই গাছের যে গম পেলাম, সবচাইতে ভালো গম হওয়া গাছটা সিলেক্ট করে সেই গমগুলোকে আমি বীজ তৈরি করলাম, বীজ হিসেবে ভ্যারাইটি চাষের জন্য এবার বন্টন করলাম। এরকম করে যদি পার্টিকুলার একটা ভ্যারাইটির বেস্ট গাছ থেকে বেস্ট বীজ তৈরি করে যদি চাষের জন্য আমি বের করি, তাকে বলা হবে বিশুদ্ধ বংশধারা নির্বাচন। এখানে ওই বীজের মধ্যে আমি অন্য কোনো গমের ভ্যারাইটি পাবো না, কেবলমাত্র কল্যাণ সোনাই পাবো এবং তার বেস্টটা পাবো। এটা হচ্ছে বিশুদ্ধ বংশধারা নির্বাচন। দুটোর পার্থক্য আছে, আমাকে এখানে
দুটো কি জিনিস সংজ্ঞা আর পার্থক্য করে নিতে হবে, যে মাস সিলেকশন কি আর পিওর লাইন সিলেকশন বা বিশুদ্ধ বংশ দ্বারা নির্বাচন কাকে বলে, আর এই দুটোর পার্থক্য করে নেবে। এরপর নেক্সট আমরা যেটা সম্পর্কে জানব সেটা হচ্ছে পালন মাধ্যম বা কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম বা পালন মাধ্যম হচ্ছে একটা মিডিয়াম যেটা ল্যাবরেটরিতে ইউজ করা হয় বিভিন্ন রিসার্চ পারপাস। এখন ধরো আমরা যদি একটা ছোলাকে নিয়ে মাটিতে ফেলে দিই তাহলে কি দেখবো, তার অঙ্কুর হয়েছে, সেখান থেকে ছোলা গাছ হয়েছে। ছোলা বলে কথা নয়, যে কোনো উদ্ভিদই বীজ থেকে মাটিতে সহজেই গাছ হয়। কালচার মিডিয়াম হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা ছোট একটা তরল পদার্থে কিছু জিনিস মিশিয়ে তৈরি করা হয়। সেখানে যদি আমরা একটা ছোলা ফেলে দিই, যদি ছোলা তৈরির জন্য কালচার মিডিয়াম তৈরি করি ছোলা গাছের জন্যে, তাহলে ওই তরলে সহজেই ওই ছোলা থেকে অঙ্কুর হয়ে গাছ তৈরি হবে। ক্লাস 11 আমি একটা পড়িয়েছিলাম হাইড্রোপনিক্স বলে একটা পদ্ধতি, যেখানে বলেছিলাম যে একটা তরল পদার্থে কিছু সল্ট আছে, সেগুলো মিশিয়ে ওই তরলটাকে এমন তৈরি করা হয় যে একটা গাছ মাটি থেকে যা যা দরকার সেটা ওই তরলের মধ্যেই সে পেয়ে যাবে। তো ঠিক এই একইভাবে কালচার মিডিয়াম প্রিপেয়ার করা হয় বা পালন মাধ্যম তৈরি করা হয়, যেখানে বিভিন্ন কোষ নিয়ে রিসার্চ করতে গেলে এই কালচার মিডিয়াম দরকার, না হলে কোষগুলো খাদ্য না পেয়ে মারা যাবে। তারা বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো ওই মিডিয়াম থেকে নিয়ে সে তার কাজ করতে থাকবে, এবং রিসার্চ পারপাস কোষগুলো কিভাবে কাজ করছে বা গ্রোথ হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করা যাবে। তো এই জিনিসটাকে বলা হয় কালচার মিডিয়াম। এই কালচার মিডিয়ামে কি করা হয়, অ্যাকচুয়ালি বিভিন্ন সল্ট যেগুলো থেকে আমি যে অতিমাত্রিক পুষ্টি উপাদান যেগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো সব পেয়ে যাব, সেরকম ধরনের লবণগুলো গুলেই কালচার মিডিয়ামটা প্রিপেয়ার করা হয়, বা একে পালন মাধ্যম বলা হয়। এর সাথে সাথে যে জিনিসটা নিয়ে আমি রিসার্চ করব, বা যে কোষ হোক বা যে উদ্ভিদের খণ্ড হোক, যেগুলো নিয়ে আমরা কাজ করব এই কালচার মিডিয়ামের মধ্যে দিয়ে, সেইগুলো সম্পর্কে দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে টোটিপোটেন্সি অ্যান্ড আর একটা হচ্ছে প্লিউরোপোটেন্সি। টোটিপোটেন্সি আর একটা হচ্ছে প্লিউরিপোটেন্সি। কি জিনিস এই দুটো? এটা হচ্ছে, তার আগে আমাদের একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে স্টেম সেল কি। স্টেম সেল স্টেম সেল হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, অনেক জায়গায় পেয়ে যাবে তোমরা। সেটা হচ্ছে একটা কোষ, ধরো আমাদের দেহই বা যে কোনো উদ্ভিদ, সবাই যখন প্রথম উৎপন্ন হয় সবাই কিন্তু একটাই সেল থাকে। ওই একটা কোষ থেকেই কিন্তু আলটিমেটলি, যদি একটা মানুষ তৈরির একটা কোষ হয় যেটা ডিম্বাণু আর শুক্রাণু মিলিয়ে জাইগোট তৈরি করে, সেখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ ওই মানুষটা তৈরি হয়। একটা বিশাল বড় বট গাছ, সেটাও কিন্তু আলটিমেটলি যে কোনো একটা বীজের একটা কোষ থেকে তৈরি হয়েছে। তো সবাই কিন্তু উৎপত্তিটা একটা কোষ থেকে হয়, বেশিরভাগ সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে একটা যে মানুষ, তার নখের কোষ আর চোখের কোষ কোনোদিন এক হবে না, তার হৃৎপিণ্ডের কোষ আর কিডনির কোষ দুটো কোনোদিন সেম হবে না, আমাদের চুল আর স্কিন দুটো সেম নয়। তাহলে এখান থেকে ধারণা করা যায় যে কোষটা থেকে এত বড় মানুষটা উৎপত্তি হলো, এবং তার দেহের যে সমস্ত প্রকার কোষগুলো, সেগুলো কিন্তু তৈরি হওয়ার ক্ষমতাটা ওই একটা কোষের মধ্যেই দেওয়া ছিল, পোটেন্সিটা ওর মধ্যেই ছিল। তাহলে এমন একটা কোষ যার থেকে এত টাইপের কোষ তৈরি হয়ে আলটিমেটলি একটা হিউম্যান তৈরি হয়েছে, চোখ, নাক, কান, হৃৎপিণ্ড, হাড়, ব্লাড, এত ধরনের টাইপের কোষগুলো সব ওই একটা কোষ থেকে তৈরি হয়েছে। তাহলে কি হয়েছে,
ওই একটা কোষ থেকে যখন অনেকগুলো কোষ হয়েছে সেগুলো আস্তে আস্তে বিভেদন ঘটেছে, পরিবর্তন ঘটে এত ধরনের কোষ তৈরি হয়েছে। তো সেই কারণে বলা হচ্ছে যে এমন একটা কোষ যার থেকে পুরো একটা জীবদেহ তৈরি হতে পারে তাকে বলা হয় স্টেম সেল। সেটা মানুষের স্টেম সেল হলে মানুষের একটা কোষ, যেখান থেকে প্রথম যে কোষটা সেখান থেকে সমস্ত আলটিমেটলি হিউম্যান তৈরি হওয়ার পোটেনশিয়াল লুকিয়ে আছে, সেটা হচ্ছে স্টেম সেল বলা হয়। তো এরকম সেল যেটা থেকে পুরো হিউম্যান বডিটা তৈরি হতে পারে সেটাকে বলা হয় টোডিপোটেন্ট সেল, যেখান থেকে সমস্ত প্রকার কোষ তৈরি হতে পারে। মানে একদম প্রথম দিকে হিউম্যান বডি তৈরি হওয়ার মাতৃগহ্বরে থাকাকালীন ফার্স্ট স্টেজের কোষকে বলা হয় টোডিপোটেন্ট সেল, স্টেম সেলের একটা ভাগ। এবারে যদি কিছুদিন যায়, যখন আমি হিউম্যান ডেভেলপমেন্ট পড়াবো, সেখানে ফার্স্ট স্টেজ আসে মরুলা, তারপরে আসে ব্লাস্টুলা, তারপরে আসবে গ্রাস্টুলা স্টেজ, যেখানে এরকম 3টে লেয়ার থাকে। তখন কি হয়, অ্যাকচুয়ালি ওরা কোষগুলো পার্টিশন করে নেয়, যে এখানকার কোষ থেকে স্কিন তৈরি হবে, এখানকার কোষ থেকে ফুসফুস তৈরি হবে, লাং তৈরি হবে, এখানকার থেকে নিউরনের কোষ তৈরি হবে, এরকম পার্টিশন করে নেয়। ফলে এই কোষ থেকে কিন্তু কোনোভাবে আর হৃৎপিণ্ড তৈরি হওয়া সম্ভব নয়, বা এখানকার কোষ থেকে কোনোভাবে কিন্তু নখ বা চুল তৈরি হওয়া সম্ভব নয়। ফলে এই জায়গার কোষের ক্ষমতা সীমিত হয়ে আসছে। কিন্তু এখনও অনেক টাইপের কোষ তৈরি করতে পারে, কিন্তু এখান থেকে কিছু জিনিস আবার হবেও না। এরকম ধরনের যখন সেলগুলো ক্ষমতা কমে আসে, মানে পোটেন্সিটা কমে আসে, আগে যখন প্রথম ছিল তখন এখান থেকে সমস্ত প্রকার কোষ তৈরি করে দিচ্ছিল, পুরো হিউম্যান বডিটা তৈরি করার মতন ক্ষমতা এর মধ্যে লুকিয়ে আছে। কিন্তু এখন যখন আস্তে আস্তে দেহের বৃদ্ধি ঘটেছে, তখন এর মধ্যে এখানকার কোষগুলোর মধ্যে আস্তে আস্তে ভাগ চলেছে, যে এই জায়গার কোষগুলো কেবলমাত্র ব্লাডের যাবতীয় সেলগুলো তৈরি করবে। কোথায় না, মেসোডার্মের কোষগুলো। আমরা জানি যে ব্লাড মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, কিন্তু এখান থেকে স্কিন তৈরি করতে পারবে না। সেই জন্য তখন এই ধরনের কোষগুলোকে বলা হবে প্লিউরিপোটেন্ট সেল, যেখান থেকে একাধিক টাইপের কোষ তৈরি করতে পারবে, কিন্তু সব পারবে না। টোডিপোটেন্সির থেকে কম পোটেন্সি এর মধ্যে লুকিয়ে আছে, তাই একে বলা হয় প্লিউরিপোটেন্ট সেল। তাহলে স্টেম সেল, টোডিপোটেন্ট সেল আর প্লিউরিপোটেন্ট সেল কাকে বলে সেটা আমাদেরকে সংজ্ঞা আকারে পড়তে হবে। এখানে কী করা হয়, এগুলো যে কালচার মিডিয়ামের কথা বললাম, যেটা আমরা প্রিপেয়ার করব, সেখানে ওই কালচার মিডিয়ামে যদি এই টোডিপোটেন্ট সেল দিয়ে দিই, একটা উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, প্রাণীর ক্ষেত্রেও সম্ভব, বাট ল্যাবরেটরিতে সেটা এক্সট্রা অ্যাডভান্স করতে হবে, যেখানে টেস্ট টিউব বেবিতে এই ঘটনাটাই করা হয় কালচার মিডিয়ামে। যেটা মাতৃগহ্বরের যে সিচুয়েশান, সেইটা যদি আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি, তাহলে সেখানেও সেমভাবে চাইল্ডের ডেভেলপমেন্ট ঘটবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে। এখানে উদ্ভিদের ক্ষেত্রেও সেম ব্যাপার। যদি একটা টোডিপোটেন্ট সেলকে কালচার মিডিয়ামে দিয়ে দিই, তাহলে ওই কালচার মিডিয়ামেই সে আস্তে আস্তে গ্রোথ ঘটাবে, অ্যাজ ইউজুয়াল গ্রোথ যেরকম সে মাটিতে ঘটায়। বা প্লিউরিপোটেন্ট সেল দিলে এর থেকে যে টাইপের সেলগুলো হওয়া সম্ভব সেইগুলোই সে তৈরি করবে। তো এই কালচার মিডিয়ামে যখন বিভিন্ন জিনিসকে কালচার করা হয়, সেখানে টোডিপোটেন্ট, প্লিউরিপোটেন্ট সেল এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করা হয়।